সুমিত একটা এঁচড়ে পাকা ছেলে, একটা বদমাইশ ছেলে, একটা এর কি ভাষায় বলবো, যেমনি বেয়াদব ভাইপোর এঁচড়ে পাকা চামচা। আর ও টাকা তোলা ছাড়া আর অন্য কিছু জানে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জির ভাইপো সবাই বলে তো, আসলে দল তো তৈরি করেছি আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা নিয়ে নিলেই কাণ্ডারি হবেন নাকি? দল তো এখন তাকে পাত্তাই দেয় না, দল এখন তাকে পাত্তাই দেয় না। ধাক্কা দিয়েছিল বাবুন, বাবুন মানে বাবুন ব্যানার্জি। বাবুন ব্যানার্জি খুব রাগ ছিল অভিষেক ব্যানার্জির উপর, এখন বোধহয় আছে, জানি না। বাবুল ব্যানার্জি কাকে ধাক্কা দিয়েছে? ভাইপো সেদিন ভুল করে মমতাদির চেয়ারে বসে পড়েছিল। মমতাদি এসে বললেন যে, কিরে অভিষেক, তুই হঠাৎ যে আমার চেয়ারে বসে পড়লি, খুব চিফ মিনিস্টার হওয়ার ইচ্ছে না? দেখো, চুরি না করলে তো সেটা সম্ভব না। আমি এটাও জানি যে 60 লক্ষ টাকা দিয়ে নাকি অভিষেকের যে শান্তিনিকেতনের যে বাড়িটা, সেখানে নাকি কাচের সিঁড়ি বসানো হয়েছে। 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। দিদি, আমি একটা প্রশ্ন করব যে আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গিনী, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয়। ছিলাম, এখন আমি বিজেপি করি অন্তর থেকে। আমি যে দলটা যখন করি অন্তর থেকে করি, তাতে যদি আমার প্রাণও চলে যায় আমার কোনো আফসোস থাকবে না। আমি আমি একটা প্রশ্ন করব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ঠিক কথা, সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন তিনি সবসময় এত মাথায় তুলে রাখলেন? তার দলটাও এখন হাতছাড়া হয়ে যেতে বসেছে এই ভাইপোর জন্যই, বলছেন ওনারই দলের সতীর্থরা। কি বলেন, ভাইপো টোটাল কটা, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত প্রাধান্য কেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো ভাইজি তো মমতাদি কম নন। দাদার 2 মেয়ে, মেজদার 1 ছেলে। দাদার 2 মেয়ের নামও আমি জানি, মৌ আর মুন্নি। মৌ এখন বোধহয় প্রেসিডেন্সি কলেজের লেকচারার, আই মে বি রং। মুন্নি এখন আমেরিকাতেই সেটেলড, মুন্নি মানে এশা। আর মেজদার 1 ছেলে, তার নাম হচ্ছে আকাশ, আকাশ ব্যানার্জি। কার্তিকের 1 ছেলে, তার নাম হচ্ছে আবেশ ব্যানার্জি, তিনি ডাক্তার। এই আকাশ ব্যানার্জির তো নাম উঠে এসেছিল ওই মেসি কাণ্ডে, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের মাথা আকাশ ব্যানার্জি। যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যানার্জির ভাইপো সবাই বলে তো, আসলে ভাইপো প্লাস বোনপো দুটোই। অভিষেক ব্যানার্জির মা হচ্ছেন মমতা ব্যানার্জির আপন মামাতো বোন। মামাতো পিস্তত ভাই বোনে আমাদের মধ্যে বিয়ে হয় না, কিন্তু মুসলমানদের বলেন যে চাচা আপন চাচি পর, চাচির মেয়ে বিয়ে কর। ফ্যামিলিতে এরকম ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই। মাসিমা বলেছিলেন আমাকে যে, সোনালি, লতা হচ্ছে অভিষেকের মা আর অমিত হচ্ছে অভিষেকের বাবা। লতা অমিতের যখন বিয়ে হলো আমি 2 বছর দেশে যেতে পারিনি। মাসিমার ডাকনাম ছিল ফন্টু। বলেছিলেন যে আমাকে সবাই মিলে বলতো যে, ফন্টু দি, তুমি লতার সঙ্গে অমিতের বিয়ে দিয়ে দিলে, আমি 2 বছর দেশে যেতে পারি। মাসিমা কিন্তু এটা খুব আফসোস নিয়ে বলেছিল। আর লতা মাসিমাকে বড়সা বলে ডাকতেন, মানে পিসিমা তো, পিসিমাকে যা যা ইচ্ছা ডাকা যায়। লতার তো বড় পিসি। লতার বাবা হচ্ছেন ছোট ভাই অনিল মুখার্জি, আর মাসিমা হচ্ছেন তার বড় বোন। তাই ভাই বোনের, যেমন ভাই এসে দিদিকে বলতো, ও দিদি কেমন আছো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে তো তিনি রীতিমতো দলের কাণ্ডারি হয়ে উঠলেন। দলের নৌকার যে বাইটা, মানে যে বৈঠাটা, সেটাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইতে লাগলেন। দল তো তৈরি করেছি আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা নিয়ে নিলেই কাণ্ডারি হবেন নাকি? দল তো এখন তাকে পাত্তাই দেয় না, দল এখন তাকে পাত্তাই দেয় না। তাই 22 জন এমপি তো এখন অন্য দলে, একে একে তো সব ছেড়ে দিচ্ছে। কি বলছেন, দলের সেনাপতি বলা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়? না না, আমরা দল তৈরি করেছি আমরা। মমতাদির দেবকী, মমতাদি ছিলেন দেবকী, আমরা হাজার হাজার যশোদা মিলে তৃণমূল কংগ্রেসটাকে প্রতিপালন করেছি। আজকে তাসের ঘরের মতো সেই তৃণমূল ভেঙে পড়াটা তো অনিবার্য ছিল। না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে মমতা, আমি একটা প্রশ্ন করবো এক্ষেত্রে, এটা খুব ভাইটাল প্রশ্ন, এটা সকলে জানতে চায়। ছায়া সঙ্গিনী আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অবাধ যাতায়াত, আপনি আপনার হাজবেন্ড অবাধ যাতায়াত করেছেন। আমি একটা বিষয়ে প্রশ্ন করবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা যখন ফেটে গেল, সেই ছবি সামনে এলো প্রকাশ্যে, অনেকে বলেছিল ওনাকে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। আপনি কি বিশ্বাস করেন যে বাড়ির মধ্যে রীতিমতো একটা পারিবারিক দ্বন্দ্বের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়? না, আমার কাছে অনেক প্রেস আসে তো, সেদিন একটা বোধহয় TV9 বাংলা এসেছিল বা কোনো একটা প্রেস এসেছিল, বলেছিল ধাক্কা দিয়েছিল বাবুন। বাবুন মানে বাবুন ব্যানার্জি। বাবুন ব্যানার্জি খুব রাগ ছিল অভিষেক ব্যানার্জির উপর, এখন বোধহয় আছে, জানি না। বাবুল ব্যানার্জি কাকে ধাক্কা দিয়েছে? মমতাদিকে। হাওড়ার টিকিট নিয়ে একটা
হাওড়ার টিকিট নিয়ে দেখো, সেটা আমাকে আমার এক রাখি বোন আছে, আমি তো আর রাখি পড়ি না। তোমার যে দাদাই বলো বা জামাইবাবু বলো, তাকে রাখি পরান। শেলি বলে না, শেলি আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দিদি, বাবুনদা কি আমাদের এখানে ভোটে দাঁড়াবে? আমি বললাম, দাঁড়াতেই পারে। তখন বলল, এখানে কিন্তু বাবুনদার অনেক পোস্টার পড়েছে। আমি প্রসূনদাকে এই কথাটা কোনোদিনও বলিনি। তখন আমি বললাম যে বাবুন তো পড়াশোনা, সেটা শেলিকেও বলা যায়, শেলি শেলি তো সাধারণ মানুষ, বাবুন তো পড়াশোনা জানে না, বাবুন আবার এমপি ইলেকশনে দাঁড়াবে কি? পড়াশোনা জানেন না বাবুন মানে? না, ওই বাড়ির কে কতটা পড়াশোনা জানে আমার থেকে ভালো তো কেউ জানে না। কোন বাড়ি? ব্যানার্জি বাড়ি। মমতা ব্যানার্জি একসময় লিখতেন ডক্টর। আমি আমার তখন আমি মাধ্যমিক পরীক্ষা দেবো, মানে 84, মাধ্যমিক পাশ করে গেছি। পরের বার 89-এ আমি দেখছি ডক্টর মমতা ব্যানার্জি। তখন আমার কাউন্সিলর বলছেন, রত্নাসুর, ওই দেখতাছোস না মমতার ডক্টরেট নিয়ে কি হইতাছে, ওরে নাস্তানাবুদ কইরা ছাড়ছে, ডক্টরেট মুইচ্ছা বেল। লিখবো না রত্নাদি ডাক্তার? বলে, না, ডক্টর, ডাক্তার তো উনি নন, উনি ডক্টরেট। জর্জিয়া বিশ্ববিদ্যালয় বলে কোনো বিশ্ববিদ্যালয় নেই। করলেন মানুষের সাথে? মমতা দি, কারণ সোমনাথ চট্টোপাধ্যায়কে হারাতে হবে। সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু অ্যাজ এ হোল বিরাট মাপের মানুষ। আমি সোমনাথ চট্টোপাধ্যায়কে, আমি সিপিএ কনফারেন্সে আমাকে হাসিম আব্দুল হালিম পাঠিয়েছিলেন, আমাদের স্পিকার। আমি গেছি, সোমনাথ চট্টোপাধ্যায় তার পরের দিন আমাকে ডিনারে রেখেছেন, তিনি তখন লোকসভার স্পিকার। তখন আমি বলছি যে স্যার, আমি না কালকে আপনার ডিনারটায় যেতে পারবো। তখন উনি ভাব গম্ভীর গলায় বলছেন, কেন সোনালি, আপনি কি আপনার দিদির মতোই আমাকে বয়কট করছেন? তখন আমি বললাম, না স্যার, আপনি দিদির সঙ্গে আপনার লড়াই অন্য জায়গায়, আর আপনার ডিনার বয়কট করার মতো ধৃষ্টতা আমার নেই। বললো, না, আপনার দিদিও তো আমাকে বয়কট করেছেন। আমি বললাম, না স্যার, আমি আপনাকে বয়কট করিনি। আপনার কি এটা ফিল হয় যে কোথাও গিয়ে ভাইপো চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে নিজেই এই দলে রাজত্ব করবে? ওনার মনে কি এই ধরনের কোনো সুপ্ত বাসনা ছিল? দলে তো ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইজটা চোখের সামনে থেকে দেখেছেন 2011 থেকে। কি কোথাও গিয়ে এইটা আপনি তো ভালো বলতে পারবেন সব থেকে, কি ভাইপোকে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে? নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল। তবে ওই যে কার দাড়ি কার পাল্লা কে দেয় তোল্লা, ভাইপোকে আমরা দিলে তবে তো ভাইপো নেবে। ভাইপোর প্রতি সাধারণ, মানে এমপিরা তো পরে, আগে তো সাধারণ মানুষরাই তো এমপি এমএলএ দের নির্বাচিত করে। ভাইপো, আমার মনে আছে রাজীব কুমারের বাড়িতে যেদিন সিবিআই রেড হলো, সেদিন মমতাদি ধর্ণা দিয়েছিলেন। ভাইপো সেদিন ভুল করে মমতাদির চেয়ারে বসে পড়েছিল। মমতাদি এসে বললেন যে, কিরে অভিষেক, তুই হঠাৎ যে আমার চেয়ারে বসে পড়লি, খুব চিফ মিনিস্টার হওয়ার ইচ্ছে না? তখনও কিন্তু জেড প্লাস ক্যাটাগরি। তখন অভিষেক দেখি মাথাটা নিচু করে কিছু বলতে পারছে না তো। তখন আমি দেখলাম এটাই তো সুযোগ। আমি তখন অভিষেকের মাকে ফোন করে বললাম যে, লতা জানিস তো আজকে বাবুকে না দিদি খুব বকেছে, ওর মাথাটা একদম নিচু হয়ে গেছে। তখন লতা ওইরকম, ওর মমতাদি যে ভাষা বোঝে, লতা বলল, একটা বাজে ভাষা বললো যে ও প্রধানমন্ত্রী হতে চায় না, ও জীবনেও প্রধানমন্ত্রী হতে পারবে না। বাবু কোথায় রে? বললাম, বাবু বেরিয়ে গেছে। বলে, বাবুকে সিকিউরিটিতে নিয়ে আসতে হবে। বললাম, হ্যাঁ, সিকিউরিটিটা বেরিয়ে গেছে, বাবুও বেরিয়ে গেছে। আমার খুব খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল। কারণ দেখো, ও তো ভাইপো প্লাস বোনপো দুটোই, ওর অধিকার তো সব থেকে আগে। আমাকে ওর ভাইয়ের বউরা সব জিজ্ঞেস করতো যে, আমাদের বাচ্চাদের এত দিদি ভালোবাসেন না, যা তো অভিষেককে ভালোবাসে। তখন আমি বলতাম যে, তোদের মামাতো বোন বা পিসতো বোন আছে? লতা কিন্তু মমতাদির মামাতো বোন। না, আমি একটা প্রশ্ন করব, চিফ মিনিস্টার না হয়েও চিফ মিনিস্টারের আসনে বসে পড়া, এটা তো সেই চেয়ারকে অসম্মান করা, ধৃষ্টতা। এই ধৃষ্টতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, আপনি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখিয়েছিল। কত সালে? এই তো যেদিন রাজীব কুমারের বাড়িতে সিবিআই রেড হয়েছিল। সেদিনকে কি হয়েছিল পুরো ঘটনাটা আরেকবার একটু বলুন। সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে অভিষেক বসে পড়েছিল, ভুল করে। মিনিস্টারের চেয়ার। হ্যাঁ, ভুল করেই বসেছিল, কিন্তু বসেছিল। দিদি কিন্তু সেটা স্পেয়ার করেন। দিদি এসে বললেন, অভিষেক, তোর খুব চিফ মিনিস্টার হওয়ার ইচ্ছা না? তখন অভিষেক মাথাটা নিচু করে আস্তে আস্তে, আমরা তখন সবাই ছিল। আমি একটা প্রশ্ন করবো, তাহলে কি এই ক্ষমতার দ্বন্দ্বটা প্রথম থেকেই মানে বিদ্যমান ছিল? আপনাদের চোখে সেটা পড়তো?
ওই একদিনই পড়েছে, একদিনই পড়েছে, একদম প্রকট হয়ে প্রকট, হ্যাঁ, দিনের আলোর মতো। আমি বলবো আপনি চা খেতে পারেন দিদি, কোনো অসুবিধা নেই। আমি বলবো যে একটা প্রশ্ন থেকে যায়, আপনি এবং পার্থদা আপনারা হাজবেন্ড ওয়াইফ দিদির সাথে একদমই যুক্ত ছিলেন। সে জায়গা থেকে মমতাদির বাড়িতে তো আমি দাদাকে জিজ্ঞাসাও করছিলাম একটু আগে, আপনার সাথে কথা হচ্ছিল যে মমতাদির বাড়িতে তো বহু বছর ধরে যাচ্ছেন, তখন মমতাদি আর ভাইপোর যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ছিল, যে আর্থিক যে তাদের ক্ষমতা, সেই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি ছিল? এখন তো আমরা ভাইপোর দেখতেই পাচ্ছি এত বড় বাড়ি শান্তিনিকেতন, এত এসকেলেটর আপনিই বলে দিচ্ছেন, এত সম্পত্তি আছে। একজন সাংসদের দিদি এত সম্পত্তি হয় কি? সেটা তো জানি না। আলাউদ্দিনের আশ্চর্য। আলাদিনের, তোমার দাদা বলছেন আলাদিনের আশ্চর্য প্রতীক পেয়েছি। আপনি কি বলবেন? আপনি তো সক্রিয় সংসদীয় রাজনীতি করেছেন, কি করে সম্ভব? দেখো বাংলার জনগণের টাকা। দেখো চুরি না করলে তো সেটা সম্ভব না। আমি এটাও জানি যে 60 লক্ষ টাকা দিয়ে নাকি অভিষেকের যে শান্তিনিকেতনের যে বাড়িটা, সেখানে নাকি কাচের সিঁড়ি বসানো হয়েছে। 60 লক্ষ টাকা? 60 লক্ষ টাকা, 60 lakhs। সেটা তো আমি দেখিনি, কারণ আমাকে কোনোদিনও অভিষেক নিয়ে যাননি বা করেন, বলেনি উনি একবার। আর আমাকে আমি বললেও আমি বলতাম যে বাবু আমি তো অত বড় লোক বাড়িতে থাকি না, বা অত বড় লোক বাড়িতে অভ্যস্ত নই, আমি এসকালেটারে উঠতে পারি না। মিথ্যা কথা বলতাম, আমি এসকালেটারে চড়তে যথেষ্ট সাবলীল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পাহাড় প্রমাণ টাকা, আপনি কি মনে করেন যে জবে থেকে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস একদম বিস্তর ফারাক? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই যে যে টাকার, তোমার কথার মধ্যেই তো উত্তরটা লুকিয়ে রয়েছে, যে টাকার প্রমাণ, মানে পাহাড় প্রমাণ টাকা, ব্যাপক টাকা। মমতাদি সেটা জানতেন না তা তো নয়, মমতাদি সব জানতেন। অশোক মজুমদার আপনাদের দলের অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ছায়াসঙ্গী, সবসময় ছবি তুলতেন, তিনি তো একদম প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতো কিভাবে একের পর এক কাণ্ড হচ্ছে, এবং তিনি রীতিমতো একটা জিনিস চাইতেন না যে তার এই বিষয়গুলো, মানে দলের লোকেদেরকেই বিশ্বাস করতেন না একটা সময়, মানে এরকম ব্যাপার হয়েছিল। তাকে 1 মাস অব্দি অফিসে সাসপেন্ড করে রাখা হয়েছিল কিছু ফটোগ্রাফস তার বাইরে বেরিয়ে চলে আসার জন্য। কি বলবেন, এরকম পরিস্থিতি আপনাদের সাথে না, আমাকে দলে কোণঠাসা করার ক্ষমতা মমতাদির ছিল না, কিন্তু মমতাদি তো আমাকে রেস্টে পাঠিয়ে দিলেন। আমি এখন ওই একটা বয়স্ক মানুষ হিসেবে যেরকম থাকে দলে, আমি তো এখন ওই দলটা করিও না। আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে একের পর এক দিদি তদন্ত, অভিযোগ, আইনি নোটিশের ঘটনা সামনে আসছে, আপনি কি মনে করছেন কার্যত একটি চক্রব্যূহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়ে যাচ্ছেন? আজকেও নিয়োগ দুর্নীতি মামলা ইডি দপ্তরে হাজিরা অভিষেক, এর পরিণতি জেল, এর পরিণতি জেল। পাপ বাপকেও ছাড়েন, পাপ বাপকেও ছাড়েন। পশ্চিমবাংলার মানুষ দেখতে পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ ভ্যানে উঠছে? নিশ্চয়ই, পাপ বাপকেও ছাড়েন। আবার একটা কথাই রিপিট করছি, উঠবেই উঠবে, উঠতে তো হবেই। পুলিশ ভ্যানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে আপনার সাক্ষাৎ, আমি একটু দিদি আপনাকে একটু কষ্ট হবে, আবার স্মৃতির পাতায় যেতে হবে। সেটা হচ্ছে চার্জশিট সূত্রে খবর, সুজয় কৃষ্ণের ভদ্র একটা বৈঠক দেখেছেন, যেটা লিড করছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সেই বৈঠকে কুন্তল, শান্তনুদেরকে তিনি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে পেরেছেন যে প্রাথমিক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায় মোটা টাকা নিচ্ছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে টাকা নিচ্ছেন তার ভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন পাননি সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। এমনকি টাকা ভাগাভাগি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল। সিবিআই চার্জশিট সূত্রে খবর যে তার জন্য 15 কোটি টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন টাকা না পেলে প্রত্যেক চাকরি প্রার্থীকে মানে গ্রেপ্তার করে দেওয়া হবে, গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন, এমনকি জয়েনিং আটকানোর হুমকি দিয়েছিলেন। পরবর্তীতে সুজয় কৃষ্ণ মারফত 20 কোটি টাকা করে দেওয়া হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিযোগ সব মিলিয়ে যে 100 কোটি টাকা বাজার থেকে তোলার টার্গেট বেঁধে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কি বলবেন এই সুজয় কৃষ্ণ ভদ্র সম্বন্ধে একটু বলুন। দেখো, সুজয় কৃষ্ণ ভদ্র বলতে শান্টুদা, তোমরা সুজয় কৃষ্ণ ভদ্র বলো, আমি সুজয় কৃষ্ণ ভদ্র বলি না, আমি বলি না, আমি বলি শান্টুদা। আমি এক ভদ্রলোকের কাছে হাত দেখাতে যেতাম বেহালায়, তার বাড়িটা কোথায় আমি মনে নেই আমার এখন, তবে তুমি গেলে আমি নিয়ে যেতে পারবো। তিনি আমাকে বললেন, সোনালিদি আপনি তৃণমূল করেন? আমি বললাম হ্যাঁ করি। বললো, আমাদের পাড়ায় জানেন তো একজন খুব বড় তৃণমূলের নেতা আছে। তখন আমি বললাম আমি তাকে চিনি। বলে নাই চিনতে পারেন, কিন্তু তিনি তো বলেন তিনি স্বঘোষিত, মানে তিনি স্বঘোষিত না, তিনি তৃণমূলের নেতা হিসেবে নিজেকে বড়াই করেন।
তাহলে আমাকে একবার নিয়ে চলুন। আমি গেলাম শান্টুদার বাড়ি। তখন শান্টুদার ভালো ফ্ল্যাট, শান্টুদার বউ খুব ভালো। তিনি আমাকে যেতেই চাটা দিলেন। তখন আমি তো আরাম করে খেলাম চাটা, যা দিয়েছেন আমি খেলাম। হ্যাঁ, শান্টুদার বাড়ি। তখন কিন্তু আমি সুজয় কৃষ্ণ ভদ্র জানি না। বললাম, আচ্ছা ওনার নাম কি? বললো ওনার নাম শান্টুদা। আচ্ছা। তারপরে আমার জেলা সভাধিপতি শামীমা শেখ, তার হাজবেন্ড হচ্ছেন রমজান শেখ। তখন লোকসভা ভোট এসে গেছে। অভিষেক আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী। অভিষেক সব বুথ ওয়াইজ 2000 টাকা করে দিচ্ছে। তো রমজানকে টোটাল 6 লাখ টাকা দিতে হলো। আমাকে অভিষেক বলল যে সোনালী পিসি, তুমি এসে, কে থাকবে থাকবে না আমি জানি না, তুমি এসে আমার অফিস থেকে শান্টুদা, কে বললো, কিছু বললো না, তুমি আমার অফিস থেকে 6 লাখ টাকা নিয়ে যাবে। আচ্ছা, আমি গেলাম, গিয়ে দেখি শান্টুদা বসে আছে। শান্টুদা আমার পরিচিত, আমাকে দেখে খুব মানে হাই হ্যালো করলো। আমি দেখলাম শান্টুদা বসে আছে। অভিষেকের অফিসে গেলেই আগে 1 কাপ চা, 2টো মিষ্টি দিল। কিছুক্ষণ গল্পে অনেকক্ষণ সময় কেটে গেছে। আমি ফন্ড অফ টি। আমি শান্টুদাকে বললাম, শান্টুদা আরেক কাপ চা পাওয়া যাবে? তখন আমি ডেপুটি স্পিকার। বলে, 1 কাপ চা তো তুমি খেয়েছো। সুজয় কৃষ্ণ ভদ্র আপনাকে বলছেন 1 কাপ চা তুমি খেয়েছো? হ্যাঁ। তখন আমি বললাম, হ্যাঁ খেয়েছি। বললো, আরেক কাপ চা চাইছো? তখন আমি কিছু বলার আগেই অভিষেক ঢুকে গেল। অভিষেক ঢুকে কিন্তু পেছন থেকে কথাগুলো শুনছে। এবার তুমি ফটো। তো আপনাকে কে বলছেন? শান্টুদা। সুজয় কৃষ্ণ। হ্যাঁ, সুজয় কৃষ্ণ ভদ্র। তখন আমি বললাম, তাহলে কিন্তু অভিষেককেও আমি সাতগাছিয়া থেকে ফুটিয়ে দেবো। অভিষেক ঢুকে গেছে। অভিষেক বললো, কি হলো সোনালী পিসি, তোমাদের আর উত্তপ্ত কথাবার্তা কিসের? তখন আমি বললাম, দেখ বাবু, আমি আসাতে উনি আমাকে চা দেননি না, চা দিয়েছে। তুই তো জানিস আমি ফন্ড অফ টি, আমার আর একটু চা খাওয়ার ইচ্ছে হয়েছে। এখন উনি আমাকে বলছেন, তুমি তো 1 কাপ চা খেয়েছো, আর 1 কাপ চা খেতে হলে তুমি ফটো। তখন আমি বললাম, তাহলে কিন্তু তোকেও আমরা ফুটিয়ে দেবো। তখন অভিষেক বলছে, কি হয়েছে শান্টু কাকু, তুমি সোনালী পিসির সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? 1 কাপ চাই তো চেয়েছে। বললো, বস সোনালীর দিকে তো 1 কাপ চা দেওয়া হয়েছে। তখন আমার কথাটা শুনে শান্টুদা নিজের ভুল বুঝতে পেরেছে। বলছে, আমি আর কাপ দিচ্ছি। এইটা নিয়ে তো TV9 নাকি একটা অমৃতাংশু ভট্টাচার্য, যে ম্যানেজিং ডাইরেক্টর, তা নিয়ে এই নিয়ে আমাকে নিয়ে এই ঘটনাটা নিয়ে উনি সেই রাত্রের টপিকটা ইনি চালালেন যে যদি সোনালীদি আপনাদের কাছে 2 কাপ চা চায় তাহলে ওনাকে অবশ্যই 2 কাপ চা দেবেন, উনি ফন্ড অফ টি। ওনাকে যেন ভুলেও বলবেন না যে ফটো। আমি তখন বাংলার ডেপুটি স্পিকার, আমাকে বলছেন শান্টুদা ফটো। মানে এই সুজয় কৃষ্ণ ভদ্রর এতটাই এত এত দাপট ছিল। নিশ্চয়ই। আর আপনার সামনে সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বললেন? বস বললেন, হ্যাঁ বস, আমি তো ওনাকে দিয়েছি 1 কাপ চা। আমি তো অস্বীকার করলাম না, হ্যাঁ বাবু আমি চা খেয়েছি, কিন্তু তুই তো জানিস আমি হাই সুগারের পেশেন্ট, আমি মিষ্টিটা খাইনি, তবে চা বিস্কুট যতটা আমাকে খাওয়া দরকার আমি খেয়েছি, কেন মিথ্যে কথা বলবো? এই হচ্ছেন শান্টুদা, মানে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে শান্টুদা। না, আমি 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 এই যে কালীঘাটের কাকু বলেছিলেন একটা সময় যে আমার বসকে কেউ ছুতে পারবে না। আমার বসে কি বলবেন আজকে সেই সুজয় কৃষ্ণ ভদ্র? দুও, আমরা তো পাতি বাঙালি, আমি বলবো দুও, সুজয় কৃষ্ণ ভদ্রই বলো আর কালীঘাটের কাকুই বলো, তোমাকে দুও। আজকে তো তোমার বস অব্দি সিবিআই বলো আর মানে ইডি বলো, সব পৌঁছে যাচ্ছে। দিদি, এবারে প্রতারণা একদম জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ অর্থাৎ আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খোঁজ না মেলায় এখনো পর্যন্ত সুমিত রায় অধরা।
তল্লাশি অভিযানের পরেও কড়া পদক্ষেপ আধিকারিকদের। শালবনী থানাতে সুমিত্রার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, প্রায় 200 বিঘা জমি ভুয়ো রেকর্ড বানিয়ে সরকারি জমি মানুষকে হস্তান্তর করা হয়েছে এবং করোনাকালে এই জমি বিক্রির মানে রমরমা বাজার ছিল, পৌষ মাস ছিল বলা চলে। এই সুমিত্রা এখন খোঁজ চলছে রীতিমতো। তার শাশুড়ি তো বলছেন 15 বছর পরে আবার ফিরিয়ে দেওয়া হবে। আজকে সুমিত্রা রীতিমতো নির্দোষ। কি বলবেন? আপনি বলছেন অলিখিত কিছু একটা বলছিলেন এমপি। অভিষেক তো এমপি ছিলেন না, অলিখিত এমপি ছিলেন সুমিত্রা। কেন বলছেন এটা? দাদা, কি ব্যাপার? ব্যাপারটা হচ্ছে সুমিত একটা এঁচড়ে পাকা ছেলে, একটা বদমাইশ ছেলে, একটা এর থেকে আর কি ভাষায় বলবো, যেমনি বেয়াদব ভাইপোর এঁচড়ে পাকা চামচা। আর ও টাকা তোলা ছাড়া আর অন্য কিছু জানে না। সোনালী, কি ব্যাপার? সুমিত্রাকে কতদিন থেকে তার ভূমিকাগুলো একটু বলুন। কি করতেন? টাকা তুলতেন? সে টাকা তুলতে আমি সুমিত্রাকে দেখিনি, সত্যি কথা বলছি। তার ভূমিকা কি? আপনাকে কি সব বলেছিল? আপনার কাছে ফোন করেছিলেন সুমিত্রায়? আমাকে যেদিন আমাকে টিকিট দেওয়া হলো না, সেদিন সুব্রত বক্সী আমাকে বললেন যে, ওস্তাদ তোকে না এবার আমরা টিকিট দিতে পারছি না। বললে বক্সিদা খুব কাঁদলেন। বক্সিদা খুব জগন্নাথ ভক্ত। বললাম, বক্সিদা আমার থেকে বেশি পার্টি করার লোক তো আমি জানি না, তখন আমাকে কেন টিকিট দেওয়া হচ্ছে না? তো বক্সিদা বললেন, ওই যে ভাইপো। আমি বললাম, ভাইপোর সঙ্গে আমি বিছানায় যেতে পারবো না, আমি ওর মায়ের বয়সী, আর তুমি যা করতে বলবে আমি করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিছানায় নিয়ে যেতেন নাকি অনেক? সেটা আমি জানি না। তখন আমি বক্সিদাকে এটা বলেছিলাম। তখন বক্সিদা খুব কাঁদছেন আর বলছেন, শোন আমি তো জগন্নাথ ভক্ত, আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, তোকে যদি এবার টিকিট না দেওয়া হয় তাহলে মমতাদিকে দিয়ে আমি কিন্তু আজকের মধ্যে একটা ফোন করাবোই। আমি কাঁদতে কাঁদতে ফিরলাম। তখন আমাকে তোমার জামাইবাবুই বলো বা দাদাই বলো, তিনি বললেন, কি হলো সোনালী? আমি বললাম, আমি এবার টিকিট পাচ্ছি না। আমি সারাক্ষণ আমার দুটো ল্যান্ড ফোন ছিল, 22194511 আর 22197288, আর একটা মোবাইল, আমি 3টে ফোনই অন রাখলাম, কিন্তু দিদি ফোন করলেন না। রাত হয়ে গেল। পরের দিন আমি তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম। তখন সুমিত আমাকে ফোন করলো, বললো, দিদি কি করছেন? তখন আমি বললাম, কে রে সুমিত? আমি ওর গলাটা চিনতাম। বললো, হ্যাঁ 7টার সময় বস আপনাকে ডেকেছে। বস? তখন আমি বিজেপিতে জয়েন করে গেছি। তখন আমি বললাম, না রে এখন তো আমি বিজেপি করি। কোন বস? অভিষেক। তখন আমি বললাম, না রে আমি তখন বিজেপিতে জয়েন করে গেছি, আমি গিয়ে তোদের এম্বারাস করবো আর নিজে এম্বারাস হবো। তখন আমি আর গেলাম না। কুণাল ঘোষ একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন যে এই বস 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 কালচার কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হলেও অলিখিতভাবে বসটা কি দলের মধ্যে হয়ে উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো সেটা তো অভিষেকের একটা স্টিয়ারিং যার গাড়ি তার অভিষেকের হাতে স্টিয়ারিং ছিল, মমতা দিদি ছিল প্রতীক। তাই অভিষেকেই আপনার তৃণমূলের শেষ কথা হয়ে উঠেছে। আপনি কি বলবেন? দেখো আমার স্বামীর সঙ্গে তো আমি আলাদা মত পোষণ করতে পারি না। উনি আমার, আমি বলি উনি আমার লাইফ লাইন, উনি যেটা বলেন আমি সেটাকেই মান্যতা দিই। একদম তাহলে মেনে নিলেন কার্যত। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, একদম শেষে চলে এসেছি। আমি বলবো যে দিদি, গত শনিবার একটা খুব ইম্পর্টেন্ট দিক, এটা রাজনীতি করেছেন আপনি, রাজনীতির সবকিছুই বোঝেন আপনারা। গত শনিবার সুমিত রায়ের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা, কিন্তু সুমিত রায়ের কিন্তু ফোনের টাওয়ার লোকেশন ছিল পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ অফিসাররা আসার পরে সেখান থেকে সুমিত রায়ের কিন্তু খোঁজ মিলল না। সকাল 8টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ বেরিয়ে যায়। একটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে সুমিত রায়কে গুম করে দেওয়া হলো না তো? কারণ রিজু দত্ত, তৃণমূলের নেতা মুখপাত্র, তিনি কিন্তু বলছেন সুমিত রায় অব্দি পুলিশ কোনোদিন পৌঁছতেই পারবে না, এত বড় স্টেটমেন্ট তিনি দিয়েছেন। কারণ কোথাও গিয়ে কি আপনাদের ধারণা মানে রাজ্যবাসীর মতো যে সুমিত রায়ের কাছে পৌঁছলেই অনেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছানো যাবে? আমার মনে হচ্ছে এই মুহূর্তে ওই ব্যাপারটা হবে না। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বা তোমাদের টিভির এই মাধ্যমে জানাচ্ছি, সেদিনকালে যে পুলিশ অফিসারদের শালবনী তারা জানিয়েছিল, তাদের মধ্যে খবর লিক হয়ে যায়, তাতে অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে সুমিত্রায় পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পুলিশের সাহায্যেই পালিয়েছে। কোনো এখনো মমতা দি পুলিশ কয়েকটি আছে বড় পুলিশের মধ্যে। সুমিত রায় কি কোথাও ঘুম করে দেওয়া? হতেও পারে, হতেও খুব হতে পারে। সামনে তো বুড়িগঙ্গা, হতে পারে। সামনে বুড়িগঙ্গা না আদিগঙ্গা বলো? ওই তো বুড়িগঙ্গা না আদিগঙ্গা। সুমিত্রাকে হয়তো অভিষেক সরিয়ে দিতে পারে পৃথিবী থেকে, মানে আমরা অ্যাজুম করছি।
পৃথিবীর কারো ক্ষমতা নেই সাহেবকে ছোবে, এই প্রসঙ্গে বলেছিলেন কালীঘাটের কাকু। কিন্তু সাহেবকে তো এখন ইডি, সিবিআই, সিআইডি সবাই। দুও ডিম ছুটছে। ডিম ছুটছে তো, তোমরা বলছো না পচা ডিমের দাম বেড়ে গেছে, আর আস্ত ডিমের দাম মানে তাজা ডিমের দাম কমে গেছে। আরেকটা জিনিস দিদি আমরা লক্ষ্য করলাম, যেটা না করলেই নয়, তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে কলেজ, ইউনিয়ন রুম, সব জায়গাতেই খাট, বিছানা, আহ আরো আপত্তিকর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কি বলবো, যৌন বিষয়ে জড়িয়ে থাকা জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আজকেও আমরা দেখলাম অনন্যার পার্টি অফিস থেকে উদ্ধার গর্ভনিরোধক থেকে শুরু করে কন্ডম প্রভৃতি জিনিস। ক্লায়েন্ট রেট চার্ট, কি বলবেন? না, হ্যাঁ সুরেন্দ্রনাথ কলেজে দেখেছি, আমরা টিভিতে দেখেছি। অনন্যাকে যখন তুমি আসলে তখনই দেখছিলাম অনন্যা পেছনে, অনন্যার ওই হাসি হাসি মুখ। কিন্তু অনন্যা ব্যানার্জি তো অরূপ বিশ্বাসের গার্লফ্রেন্ড হিসেবে আমরা জানি। ছি, আমরা তো এখন নিজেকেই বলতে হচ্ছে ছি, এই তৃণমূলটা আমরা করেছিলাম। এই তৃণমূল আমি তো একসময় তৃণমূল আর নয়, আর নয়, আর নয়। বাবুল সুপ্রিয় ভালো গানটা লিখে গেছে, চলে গেছে, ওটা ভালো গানটা লিখে গেছে। ওই তো আমি আমার লাইফ লাইন, তো আমার লাইফ লাইন যে পথে হাঁটে আমি সে পথেই হাঁটি। এবার কুণাল ঘোষকে ডিম ছোড়া হলো, এর আগে ভাইপোকে ডিম ছোড়া হয়েছিল, কি বলবো? কুণালদা দেখো ভালো সাংবাদিক, আমি অন্য কারোর জীবনে বলতে পারবো না, আমার জীবনে তো কুণালদার একটা অবদান আছে, একটা। বলবো মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের সাংসদ, তিনি রীতিমতো বলছেন ডিম ছোড়া হচ্ছে। যেসব মহিলাদেরকে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছেন ভিডিও বার্তা করে, যে মহিলাদের তিনি ছবি তুলে রেখেছেন, তাদের বিরুদ্ধে 156 ধারায় মামলা করবেন। বলছি ডিম কি দিদি এতটাই খতরনাক কোনো কিছু অস্ত্র যে এরভাবে মামলা করা যায়? কি ভয় পেয়েছেন নাকি মহুয়া? দেখো মহুয়া মৈত্র তো আমাদের সময় এমএলএ ছিলেন, মহুয়া মৈত্র রাহুল ব্রিগেডের সদস্যও ছিলেন। মহুয়া মৈত্র আমাকে বলতেন যে সরিদি, আমরা তখন স্পিকার ছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসে আমরা চা টোস্ট সব খাচ্ছি, মহুয়াও খাচ্ছে। আপনি তো দুবারের বিধায়ক, তখন কিন্তু আমি 4 বারের বিধায়ক হয়ে গেছি। তখন আমি বললাম, এই মহুয়া তুমি কাকে বলছো দুবারের বিধায়ক? স্যার ও কাকে বলছে দেখুন। তখন বিমানবাবু কিন্তু বললেন, না মহুয়া, ও তো 4 বারের বিধায়ক। মহুয়া মৈত্রের সঙ্গে কিন্তু তাপস রায়েরও একবার ঝগড়া হয়েছিল। তাপস রায় ভুল করে বোধহয়, এটা তাপস রায়ের উচিত হয়নি, কিন্তু দেখো তাপস রায় তো লিডার, তাপস রায় ভুল স্বীকার করেছেন। তখন উনি বলছেন তাপস রায় এলি থেলি মোহাম্মদ আলী। তখন আমি বললাম, মহুয়া এভাবে কথা বলবো না। ভুল বাথরুমে চলে গেছে। ভুল বার্তা, উদ্ধত প্রথম। উদ্ধত প্রথম থেকে। কি বলবেন দাদা, মহুয়া মৈত্র ভয়? না, ও তো পার্টিকুলার রাহুল ব্রিগেডের মেয়ে, পরে তৃণমূলে জয়েন করে। প্রথম থেকে মেয়েটা পাকা, বড় পাকা মেয়ে।